আম, দুটি বিষয়, রাষ্ট্রের দুটি স্তম্ভ সম্পর্কে আপনাকে প্রশ্ন করব। আপনি এখন এই মুহূর্তে বা গত 10 মাস 11 মাসের ডক্টর ইউনূস সরকারের শাসনে আপনার কাছে বিচার বিভাগকে যথেষ্ট স্বাধীন এবং সকর্মক মনে হয় কিনা? আরেকটি বিষয় ফ্রিডম অফ প্রেস। আমি যথেষ্ট স্বাধীন মনে করি না। যতদিন পর্যন্ত বিচার বিভাগ সম্পূর্ণভাবে আলাদা না হবে নির্বাহী বিভাগ থেকে, ততদিন পর্যন্ত এটাকে স্বাধীন বলা যাবে না। যেমন বিচার বিভাগের একটা ডিমান্ড আমাদের আছে যে এটাকে স্বাধীন করার জন্য স্বাধীন সচিবালয় গঠন করতে হবে, সেটা এই সরকারের একটা অঙ্গীকারের মতোই ছিল, কিন্তু এখন পর্যন্ত সেটা হয়নি। আমরা এটা দেখতে চাই যে অবিলম্বে সেটা হোক। যদি স্বাধীন সচিবালয় কায়েম নাই হয় তাহলে বিচার বিভাগ স্বাধীন হবে কিভাবে? নির্বাহীর অধীনে থাকে তো বিচার বিভাগ স্বাধীন হতে পারে না। এমনিতে আমরা সারা দেশে যে বিচার আদালতগুলি দেখি বা আমাদের যে আপিল আদালত অর্থাৎ হাইকোর্ট বিভাগ এবং আপিল ডিভিশন যে রায়গুলি এই পর্যন্ত দিয়েছে বা দিচ্ছে, আপনার সাথে তো সারা বাংলাদেশের সবাই কানেক্টেড। আপনার কাছে কি মনে হয় যে তারা স্বাধীনভাবে কাজ করতে পারছে, নাকি নির্বাহী বিভাগ আওয়ামী লীগ সরকারের মতোই বা পূর্ববর্তী অন্য রাজনৈতিক সরকারের মতোই প্রভাব বিস্তার করেই চলছে? ইউনূস সরকারও আসলে সুপ্রিম কোর্টের পজিশনটা আমার কাছে আমি প্রথমে আনতে চাই। এখন যিনি প্রধান বিচারপতির দায়িত্বে আছেন, তাকে তার পারফরমেন্সকে আমরা যতটুকু পর্যবেক্ষণ করার সুযোগ পেয়েছি, আমাদের মনে হয়েছে তিনি তার বিবেক এবং তার স্বাধীন চেতা মানসিকতার জায়গা থেকেই তিনি পারফর্ম করছেন। হাইকোর্টের যেহেতু অনেকগুলা বেঞ্চ, সেখানে পার্সন টু পার্সন ডিফারেন্স হতেই পারে, কিন্তু আলটিমেটলি বিচার তো যাবে শেষ পর্যায়ে সুপ্রিম কোর্টের হাতে। এই জায়গাটাকে অতীতের যে কোনো সময়ের তুলনায় আমাদের কাছে বেটার মনে হচ্ছে। আপাতত ভবিষ্যতে তারা কি করবেন সেটা এখনই অগ্রিম বলা যাচ্ছে না। ওকে। আর বিচার আদালতের প্রশ্নে মানে জজ এন্ড সেশনস কোর্ট যেগুলি, ডিস্ট্রিক্ট জজ এন্ড সেশনস কোর্ট যেগুলি আছে 64টা জেলা এবং অন্যান্য ট্রাইব্যুনালগুলি, তারা কি স্বাধীনভাবে কাজ করতে পারছে? আমাদের কাছে যতটুকু ইনফরমেশন, সব জায়গায় তারা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। বিভিন্ন আনডিউ প্রেসার তাদের উপরে আছে। এটা কি নির্বাহী বিভাগের উপর থেকে, নাকি এটা জামাত ইসলামী প্রেসারটা দিচ্ছে বা বিএনপি প্রেসারটা দিচ্ছে বা এনসিপি প্রেসারটা দিচ্ছে? আমরা তো কোনো প্রেসারের পক্ষে নাই। আমরা অলওয়েজ ইন ফেভার অফ ফেয়ার জাস্টিস। আমরা আনফেয়ার কোনো জাস্টিস চাই না, আমরা চাই ফেয়ার জাস্টিস। এখন আর কারা দিচ্ছে না দিচ্ছে, আপনার টক শোতেই আপনি মেনি টাইমস বলেছেন, আমাকে উত্তর দেওয়ার দরকার নাই। আপনি যথেষ্ট জনগণের পক্ষে মতামত ব্যক্ত করার জন্য আপনি বহু সময় এই কথাগুলো রিপিট করেছেন। আমরা কিন্তু এর পক্ষে নাই এবং আমাদের বিরুদ্ধে এই ধরনের কোনো কমপ্লেইন কোথাও নেই। আর যদি ফ্রিডম অফ প্রেসের কথায় আসি, অর্থাৎ সংবাদপত্রের স্বাধীনতা বা গণমাধ্যমের স্বাধীনতা প্রশ্নে আপনার কাছে এই 10 মাসের বিবেচনা যদি চাই বা বিচার যদি চাই, আপনি কেমন দেখছেন যে স্বাধীনভাবে মত প্রকাশ করা যাচ্ছে কিনা? মানে সংখ্যা, যারা সংখ্যায় কম তারাও তাদের মতামত দিতে পারছে কিনা? জি না, সেটা আমি আসতেছি। যদি আপনি ইন কম্পারিজন টু প্রিভিয়াস পিরিয়ড, দ্যাট ইজ লাস্ট 15.5 years, ইভেন another 2 years you can add with it. সকল কেয়ারটেকার সরকারের 2 বছর, পরবর্তী 15.5 বছর। অনেক সময় প্রেস আমাদেরকে বলতো, আমরা যখন জিজ্ঞেস করতাম যে এই ধরনের একটা জলজ্জন্ত মিথ্যাচার কেমনে করলেন, ওই যে কিছু করার নাই, স্ক্রিপ্ট লেখা ছিল, আমাদেরকে এটা জাস্ট ব্রডকাস্ট করতে হয়েছে। তো এখন সেই পরিস্থিতি এরকম নাই বলে আমাদের কাছে মনে হয়। তারপরেও আমরা প্রেসের কাছ থেকে বিভিন্ন সময় শুনি তাদের কিছু কনসার্নের জায়গা এখনো বিদ্যমান। কেউ কেউ এখনো তাদের উপরে আনডিউ প্রেসার দিয়ে থাকেন, এটা করতে পারবেন, এটা করতে পারবেন না। এটা যদি থাকে, একটা মিনিমাম রেঞ্জেও থাকে, তাহলে তো আমরা কমপ্লিট ফ্রিডম অফ স্পিচ বলতে পারছি না, ফ্রিডম অফ এক্সপ্রেশন আমরা বলতে পারছি না। এটা কিছুটা যে এখনো প্রিভেল করছে, এটা আমরা অনুভব করি। তবে আমরা ফিল করি যে প্রেসকে তাদের মতোই রোল প্লে করতে দেওয়া উচিত। আর প্রেসের কাছেও আমাদের প্রত্যাশা, তারা যেন সাদাকে সাদাই বলেন, সাদাকে অন্তত ধূসর বানাবেন না, এবং কালোকেও তারা মানে সার্ফ এক্সেল দিয়ে সাদা বানাবেন না। 5 আগস্টের পর এই প্রশ্ন অবশ্য অনেকবার আপনার সামনে এসছে। তারপর আমি আপনাকে বলি, যেহেতু আপনার সাথে আমার দেখা হচ্ছে নতুন একটা ঘটনার পরে, এই প্রসঙ্গে নতুন একটা ঘটনার পরে, আপনি কিন্তু যে কোনো
জায়গাতে এক ধরনের সমন্বয়ের প্রত্যাশী একজন মানুষ, ক্ষমা করার পক্ষে একজন মানুষ। আপনি সর্বশেষ যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হলো এবং দলকে আসলে তার সকল কার্যক্রম নিষিদ্ধ করা হলো, এইটা নিয়ে আমরা দেখেছি যে আপনার দলকে যারা সমর্থন করেন তারাও সেই নিষিদ্ধের দাবি করেছেন, কিন্তু আমি আপনার পার্সোনাল মতামত জানতে চাই যে আপনি এটা আসলে লাইক করেছেন কিনা, বা আপনি এটা পছন্দ করেছেন কিনা, বা আপনার যদি একক ক্ষমতা নেয়ার মানে সিদ্ধান্ত নেয়ার আপনি আপনার একক সিদ্ধান্ত প্রয়োগ করতেন, তাহলে আপনি এটা করতেন কিনা? দেখেন, এখানে অনেকগুলা বিষয়। আমাকে ইদানিং ফরেন মিশনের যারা বাংলাদেশে আছেন, এনভয় বা আপনার রাষ্ট্রদূত যারা আছেন, তারাও জিজ্ঞেস করেন যে ন্যাশনাল রিকনসিলিয়েশনের একটা জায়গা থাকা উচিত কিনা। আমি বলি অবশ্যই উচিত। তবে বিষয়টা হলো যে আমাদের ওন্ড গুলা একদম তাজা, ট্রমা গুলা এখনো মেন্টাল এবং ফিজিক্যাল ট্রমা এখনো বিদ্যমান। হাসপাতালের বেডে এখনো রয়ে গেছে ইনজিওর্ড পার্সন গুলো। শহীদ পরিবারের অনেকেই তাদের আপনজনের লাশও এখন পায় নাই, লাশের সন্ধান বা কবরের সন্ধানও পায়নি। সো এটা একদম তাজা একটা বিষয়। যেমন আমরা যদি সাউথ আফ্রিকার কথা ধরি, তাহলে ডিকেডস আফটার ডিকেডস এটাকে হিলিং করতে, রিকনসিলিয়েশনে আনতে সময় লেগেছে। অতএব মিনিমাম একটা সময় দিতে হবে। আওয়ামী লীগের ক্ষেত্রে কি হয়েছে, তাদেরকে নিষিদ্ধ করা হয়নি, তাদের কার্যক্রমের উপরে মানে নিষেধ আরোপ করা হয়েছে, তারা ফাংশন গুলা করতে পারবে। 15.5 বছর তো তারা সুযোগ পেয়েছিলেন। এই দেশে ফেয়ার ডেমোক্রেসি তারা চাইলে কিন্তু কালচার করতে পারতেন এবং ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে পারতেন। কিন্তু আসলে আপনিও তো তাদের অনেক কর্মকাণ্ডের প্রতিবাদ করেছেন অত্যন্ত জোরালো ভাবে। আগের আপনার ঠিকানা থেকে, বর্তমান ঠিকানা থেকে, সব জায়গা থেকে আপনি যেখানে যখন ছিলেন আপনি করেছেন। কেন করলেন? এই জিনিসগুলো অ্যাকসেপ্টেবল ছিল না, এই জন্যই তো করেছেন। তো তারা তো 15.5 বছর মানুষকে তাদের কোনো ডেমোক্রেটিক এবং পলিটিক্যাল রাইট দেয় নাই। জাস্টিস পাওয়ার রাইটটাও তারা স্ন্যাচ করে নিয়েছিল। এই ধরনের সবগুলা রাইটই তো কার্যত তারা কেড়ে নিয়েছিল। আপনি যদি প্রেসের কথা বলেন, এখন তো অ্যাটলিস্ট যখন তখন যাকে তাকে প্রধান উপদেষ্টাকে একটা কথা বলেছে ঢুকাই দাও, মামলা একটা দিয়ে তাকে সাথে সাথে ঢুকাই দাও, এই কাজটা এখন হচ্ছে না। আয়নাগরের ঘটনা তো এখন একটু হইতেছে। মাননীয় আমির, একজন ইউটিউবার আছেন সাব্বির, তাকে জেলে দিয়ে দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টাকে কি জানি বলছে। না, আমি বলতেছি সেটা, আমি বলছি যখন তখন হচ্ছে না, ঘন হচ্ছে না। 2-1টা কেস হইতেই পারে, এটা এক্সেপশন, কিন্তু আগে তো এটা ছিল প্র্যাকটিস এন্ড র্যান্ডম, এটা কিন্তু এখন হচ্ছে না। তারপরে আপনি দেখেন যে আয়নাগরের যে বিষয়টা, মানুষকে ধরে নিয়ে ঢুকাই দাও, ওয়ার অ্যাবাউট কেউ জানে না, তার ফ্যামিলি জানে না যে মানুষটা বেঁচে আছে নাকি মরেই গেছে। যদি মরে যায় তার কবর কোথায়, আদৌ জীবনে দেখবো কিনা তার কবরটা, সেটাও তো প্রশ্ন। এরকম তো ঘটনা ঘটেছে। এবং যাদেরকে আয়নাগরে নেওয়া হয়েছে তারা কিন্তু সবাই ফিরে আসেননি। তারা অনেকেই এখনো আমরা জানি না তারা কোথায় আছে, আদৌ বেঁচে আছেন কিনা। তো এগুলা তো এখন হচ্ছে না। আর বায়বীয় মামলা যেটা বলা হয় সরকারের পক্ষ থেকে, এখন সরকারের পক্ষ থেকে সেরকম মামলা নেই। এখন মামলা হচ্ছে পলিটিক্যাল যারা বিভিন্ন পার্টিজ আছেন তারা। সেই ক্ষেত্রে এক এক দলের এক একটা দৃষ্টিভঙ্গি। আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে ফর ফেয়ার জাস্টিস, কমপ্লেইন্ট অফ অ্যাট্রোসিটি করেছেন যারা এটার পারপিটেটর, তাদেরকে ডিরেক্ট যারা আছেন তাদেরকে বাদ দিয়ে আমরা কোনো মামলায় কাউকে আসামি করিনি। এই জন্য আমাদের মামলায় শত কোনো আসামি নেই। অন্যান্য সংস্থার বা দলের বা অথরিটির থাকতে পারে। তো এই জিনিসগুলোর কিছুটা হলেও ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু আরো অনেক হওয়ার প্রয়োজন আছে এবং সুযোগ আছে। এই ক্ষেত্রে আমি শুধু একটা লাইন করে একটু বোঝার জন্য, যে মানে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয় নাই, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, দুইটার মধ্যে তফাৎ কি আসলে? মানে তারা মানে কি করতে পারবে আর কি করতে পারবে না, মানে একজন আওয়ামী লীগ কি করতে পারবে এখন? মানে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে আওয়ামী লীগ নিষিদ্ধ, তা আপনি বলতেছেন যে দুইটার মধ্যে একটু তফাৎ আছে। তফাৎটা কি আসলে? দেখেন, নিষিদ্ধ তো আমাদেরও করা হয়েছিল, তাই না? এবং একবার না, আমাদের এই সংগঠনের জন্মের পরে দফায় দফায় আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ যখন কোনো সংগঠনকে করা হয় তখন এই সংগঠনের ব্যক্তিরাও বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে যান।
এর সাথে রিলেটেড ব্যক্তিরা, এমনকি তাদের স্বাভাবিক জীবনযাত্রাটাও তাদের পক্ষে চালায় নেওয়া সম্ভব হয়। তারা যদি সমাজের কোনো ক্রিমিনাল ব্যক্তি নাও হয়ে থাকেন, তবুও তাদের উপরে সমস্যা আরোপ হয়েছে। কিন্তু যখন কার্যক্রম নিষিদ্ধ থাকবে, তখন ওই পলিটিক্যাল কার্যক্রম গুলা ছাড়া বাকি জীবনের সবই তো তারা করতে পারবে, করছে তো। আচ্ছা, তারা তো এই দেশ ছেড়ে সবাই তো আর চলে যাননি, সবাইকে জেলেও ঢুকানো হয়নি। এইটা একটু পরিষ্কার হয়েছে। জনাব যুদ্ধপরাধের মামলায় জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম খালাস পাওয়ার পর আপনি একটি সংবাদ সম্মেলনে বলেছেন, জামায়াতে ইসলামী বা তার কোনো নেতাকর্মীর মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তার কাছে নিঃশর্ত ক্ষমা চাই। এই ক্ষমা প্রার্থনায় কি ৭১ মুক্তিযুদ্ধের সময়টাও আছে কিনা সেটা সেদিন আপনি স্পষ্ট করেননি, আজকে এটা স্পষ্ট করবেন? মানে আপনি, অনেকেই প্রশ্ন করছেন যে জামায়াতের মাননীয় আমির ক্ষমা কিসের জন্য চাইলেন, মানে ৪৭-এর পর থেকে শুরু করে আজকে পর্যন্ত, শুধু ৭১ না, ৪৭-এর পর থেকে শুরু করে আজকে পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ যত জায়গায় কষ্ট পেয়েছে, কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, সেই মানুষগুলো, তাদের সকলের কাছে আমি বিনা শর্তে ক্ষমা চেয়েছি। কেন ক্ষমা চেয়েছি? আমরা মানুষ, ইন্ডিভিজুয়াল মানুষ যেমন ভুল করতে পারে, মানুষের সমষ্টি একটা দলেরও বিভিন্ন ভুল সিদ্ধান্ত থাকতে পারে। কোনটা ভুল কোনটা সঠিক ইতিহাস এটা নির্ধারণ করবে। আজকে যেটাকে ভুল বলা হচ্ছে, কালকে এটাই হয়তো সবচেয়ে বড় সঠিক হিসাবে প্রমাণিত হবে। আর ইতিহাসের পালাবদলে রাজনীতিতে সবাই জিতে না, কেউ জিতে কেউ হারে। আমরা আদর্শবাদী একটা দল, আমরা বিশ্বাস করি আমরা মানুষ ভুলের ঊর্ধ্বে নই। আমাদের দ্বারা, আমাদের সহকর্মীদের দ্বারা মানুষ বিভিন্ন ক্ষেত্রে কষ্ট পেতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। আমি সব কিছুর জন্য কোনো শর্ত আরোপ না করেই মাপ চেয়েছি। ওকে, মানে ৪৭ এবং মাপ চাওয়ার মধ্যে কোনো পরাজয় নাই, অবশ্যই নাই। ৪৭ থেকে আজ পর্যন্ত যে কোনো কিছুর জন্য মানুষ আপনাদের কাছ থেকে যদি কোনো ধরনের আঘাত পেয়ে থাকে, তার জন্য আপনি দুঃখ প্রকাশ করেছেন বা ক্ষমা চেয়েছেন। এর ভিতরে সব ঢুকে গেছে, কোনো কিছু বাদ নাই। ওকে, এভরিথিং ইনক্লুডেড। আচ্ছা, এবং এটা আনকন্ডিশনাল, মানে অ্যাপোলজি দিয়ে আনকন্ডিশনাল পার্ডন সিক করেছে। এইটা কি ডক্টর শফিকুর রহমান, আমি আসলে যেহেতু আপনার সঙ্গে আমার মানে নানা সময় কথা বলার সৌভাগ্য হয়েছে, মানে পর্দার বাইরে পর্দার ভিতরে, সেটা আমি জানি বলেই আমি আমার প্রশ্নটা করছি যে আপনি যে ৭১টাকে এই ৪৭ থেকে আজ পর্যন্ত একসাথে বললেন, এর কি কোনো বিশেষ কারণ আছে নাকি? মানে না 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 না, কোনো বিশেষ কারণ নাই। আমার মানবিক মূল্যবোধের জায়গা এবং আমার দায়িত্বের জায়গা থেকে বলেছি, অনুভূতির জায়গা থেকে, দায়িত্ব এবং অনুভূতির জায়গা, বিশেষ কোনো কারণ। আচ্ছা, আমি আবার ২-৩ দিনের ঘটনা একটু আসি। আমরা দুইটা ঘটনা আমরা দেখেছি যে আমাদের অনেককে ব্যথিত করেছে। একটা হচ্ছে লালমনিরহাটে একজন যিনি নরসুন্দর, তিনি এবং তার ছেলেকে খুব আয়োজন করে মারধর করা হচ্ছে এবং তাদেরকে টেনে নিয়ে পুলিশের কাছে নিয়ে যাওয়া হয়েছে। এবং আরেকজন যিনি ২০১৮ সালের ডিসেম্বরের রাতের ভোট বলে খ্যাত নির্বাচনের যে প্রধান নির্বাচন কমিশনার, তাকে আসলে খুবই অপমানজনকভাবে মানে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং সেটা আবার ভিডিও করা হয়েছে। মানে আমি সাধারণভাবে যেটা বুঝি, আপনি আমাকে শাস্তি দিতে পারেন, আপনি আমাকে মৃত্যু দিতে পারেন, কিন্তু মানুষ হিসাবে আরেকটা মানুষকে অসম্মান করার অধিকার যে আমাদের নাই, এইটা কি মানে মানে নাকি এটা আমাদের আছে কারণ তারা একটা খারাপ কাজ করেছিল, এরকম কি? মানে আমি জানি না, মানে অনেকে তার আরেকজন, জি আপনি বলেন, আরেকজন খারাপ কাজ করেছেন বলে আমিও করব, এটা কোনো যুক্তি? আমি আরেকজনের খারাপে কষ্ট পেলাম, ক্ষতিগ্রস্ত হলাম, এখন আমি সেম অথবা ওয়ার্স দেন দিস আরো খারাপ কিছু করলাম তার সাথে, সেটা কি কোনো মানবিক আচরণ বলে গণ্য হবে? নিশ্চয়ই না। তবে দেখেন, আমরা এটাকে কখনো সমর্থন করি না, কিন্তু পরিবেশ, প্রেক্ষাপট, স্থান, কাল, পাত্র, মানুষ কোনো জিনিসকে যখন লাইক করে না, তখন প্রকাশ্যে হয় তার প্রতিবাদ করে, না হয় মনে মনে ঘৃণা করে, অথবা সে শক্তি থাকলে প্রতিরোধ করে। এই তিনটা স্টেজ থাকে, এটা হাদিসের ভাষা অনুযায়ী। তো এই অবস্থায় আমরাও তো ভিজিবল সেরকম প্রটেস্ট অনেক ক্ষেত্রেই করতে পারি না, কিন্তু আমরা এগুলাকে মনের দিক থেকে সাপোর্ট তো করি না, আমরা বরঞ্চ মনে করি যে এগুলা আরেকটা অপরাধ। ডেফিনেটলি সিইসি যিনি ছিলেন, তিনি তো একজন মানুষ, তিনি এই রাষ্ট্রের একজন সিভিল সার্ভেন্টও ছিলেন এবং উঁচু পর্যায়ে তিনি দায়িত্ব পালন করে তিনি রিটায়ার করেছেন।
তিনি নিশ্চয়ই কাজ ভালো করেন নাই, অনেকগুলা খারাপ কাজ করেছেন। সেই সময়টা জনপ্রত্যাশার এগেনস্টে গিয়ে করেছেন। সত্য তথ্যের উপর না থেকে অসত্য তথ্য তিনি তার সংস্থা থেকে বলেছেন, সেগুলো সব খারাপ। তো তার জন্য তো আদালত আছে, কিন্তু আদালতে যাবেন, আমি তাদেরকে আদালতে নিয়ে যাই, আইনের আওতায় নিয়ে যাই, কিন্তু আইন আমার হাতে আমি তুলে নেবো কেন? এটা তো কোনো অবস্থায় আমরা সমর্থন করবো না। এই জন্য আপনার স্মরণ থাকার কথা, 5 তারিখ রাত্রেই আমরা ঘোষণা করেছি যে ব্যক্তিগতভাবে আমরা কারো উপর থেকে কোনো প্রতিশোধ নেব না, এবং আমরা নেইনি। আমাদের 2-1টা ব্যতিক্রম ঘটনা ঘটেছে, আমরা তাদেরকে শাস্তি দিয়েছি, আমরা ছাড় দেই নাই কাউ। আমাদের এই ঘটনাগুলো র্যান্ডম না, ব্যাপক না, 2-1টা বিচ্ছিন্ন ঘটনা, আমরা কাউকে ছাড় দেই। আমরা যেহেতু আপনার সময় কম, আমরা দ্রুত একটা বিষয় থেকে আরেকটা বিষয়ে যেতে হচ্ছে। সম্প্রতি আপনি একটি ভাষণে বলেছেন, আমি এখানে ছোট্ট একটু অ্যাড করতে চাই। এই যে মব, যেটাকে এখন মব বলা হচ্ছে, এর চাইতে কিন্তু আরো নিকৃষ্ট মব কিন্তু গত 15.5 বছর মানুষ প্রত্যক্ষ করেছে। ইভেন আপনাদের সাংবাদিকদের সাথে হয়েছে, আরো অনেকের সাথে, পলিটিশিয়ানদের সাথে তো এগুলা কোনো ডাল ভাত, কোনো ব্যাপারই ছিল না। সিভিল সোসাইটির মানুষের সাথে, শিক্ষকদের সাথে, কিন্তু ওইগুলা দিয়ে আমরা এটাকে জাস্টিফাই করতে চাই। হয়েছে বলেই আমরা সবাই মিলেই কিন্তু এগুলি প্রতিরোধ করেছি, প্রতিবাদ করেছি। আসলে যে যার জায়গা থেকে প্রচন্ড ভাবে প্রতিবাদ করেছে। আমার মনে আছে ডয়েচে ভেলেতে থাকতে আমি একবার শেখ হাসিনার নাম করে এতবার বলতেছিলাম যে কেন তিনি এটি করবেন, কেন তার এটি সমালোচনা করা যাবে না, এবং কেন তার এটা, মানে আমার মনে আছে যে মানে আমার সাংবাদিকতায় আমি কোনো সময় অ্যাক্টিভিজম করতে চাই না, বা অ্যাক্টিভিজমের জায়গা থেকে, কিন্তু এইগুলির প্রতিবাদ আমরা সবাই মিলেই আসলে করেছিলাম, যে যার অবস্থান থেকে। রাজনীতিবিদরা এখনো আমাদেরকে করতে হবে, এখনো যদি আমরা সেই জায়গার মধ্যেই থাকি, এবং কেউ কেউ আমরা এটা বলি যে তারা করেছে সেজন্য এটা ঠিক আছে, সেইটার ব্যাপারে আপনার কাছে বিচার দিতে চাইছি। প্রশ্নই ওঠে না, এটাকে সাপোর্ট করা যাবে না। আরেকজন অন্যায় করেছে তাই আমি আরেকটা অন্যায় করবো, এটা চলবে না। আর তাইলে আমরা ভালোর দিকে আগাবো কিভাবে? অ্যাবসলিউটলি আমরা আগাতে পারবো। আপনি সম্প্রতি এক ভাষণে বলেছেন, আরেকটা প্রসঙ্গে যাই, যে সেই গণতন্ত্র হালাল যার মাধ্যমে আল্লাহর বিধান কায়েম করা যাবে, বুলেট নয় ব্যালটের মাধ্যমে যেতে হবে। এটা আপনি বলেছেন হাদিসের রেফারেন্স দিয়ে। আপনার এই বক্তব্যের প্রতিবাদ করেছেন মুফতি ডক্টর সাইয়েদ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়াসিদ্দিকী। রোববার ফেসবুক এক পোস্টে দাবি করেছেন যে তিনি হাদিসের সুস্পষ্ট অপব্যাখ্যা করেছেন। আপনি এক লাইনে আবার একটু ব্যাখ্যা দিবেন কিনা? আমি হাদিসের দেই নাই, আমি বলেছি যে ডেমোক্রেটিক যে প্রসেসটা, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন খোলাফায়ে রাশিদিন, তাদের সময় ছিল, এবং এটা বাস্তবতা আমরা সবাই জানি। হযরতে ওমর খুতবা দিতে দাঁড়াইছেন, সাধারণ মুসল্লি বলছে আমি আপনার খুতবা শুনবো না। কেন শুনবেন না? ওই যে আমরা কুশাগার থেকে কাপড় পাইলাম, আমার কাপড়ে লম্বা জামা হইলো না, আপনারটাই লম্বা জামা হইলো কেমনে? এই তো সেম কাপড় দেখতেছি। তখন তিনি তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে বলেছিলেন, বাবা তুমি এবার জবাব দাও। তিনি দাঁড়াইয়া বললেন যে দেখেন, বাবা তো রাষ্ট্রের দায়িত্বশীল, তার সাথে বিভিন্ন বিদেশি প্রতিনিধি দল আসে, এই রাষ্ট্রের সম্মানে আমি বাবাকে বলেছিলাম যে বাবা আমাদের পোশাক 2 টুকরা করে কাটার দরকার নাই, আপনি অনুমতি দিলে আমি কুশাগারকে রিকোয়েস্ট করতে চাই যে আমাদের 2 পিস না কেটে দিয়ে দেওয়ার জন্য, সেটা দিয়ে আপনি জামা বানাবেন। তো আমার বাবা এবং আমার 2 পিস মিলে উনার 1 পিস হয়েছে, এবং তাই উনার জামা লম্বা। তো লোকটা বসে আল্লাহ শুকরিয়া আদায় করে বললেন যে খলিফাতুল মুসলিমিন, এবার আপনি আপনার খুতবা দেন, আমি শুনবো, মন ভরে শুনবো। তো এই দেখেন, এটাই তো বিউটি অফ ডেমোক্রেসি। ওই যে আপনি ফ্রিডম অফ এক্সপ্রেশন বললেন, এর চাইতে ভালো ফ্রিডম অফ এক্সপ্রেশন কোথায় পাবেন আপনি? আমি বলেছি যে না, গণতন্ত্র হচ্ছে এটা কোনো ইজম না, এটা আপনি নিজেও জানেন। গণতন্ত্র কোনো মতবাদ না, ইটস এ ওয়ে টু এস্টাবলিশ ইয়োর ইজম। আপনি যেটা চয়েস করেন, এটা ক্যাপিটালিজম হইতে পারে, সোশ্যালিজম হইতে পারে, কমিউনিজম হইতে পারে, এরকম যেটাই হোক সেটা আপনি করবেন, কিন্তু এটা একটা ওয়ে, এই বাহনের উপরে আপনি চড়ে যাবেন। সেটা যদি আল্লাহর দিন কায়েমের উদ্দেশ্যে হয়, তাহলে অবশ্যই এটা মুসলমানদের জন্য হারাম হওয়ার কথা না। এখন আমার কথার সাথে তো ডিফার করতেই পারেন, উনি একজন লার্নেড মানুষ, আমি তাকে রেসপেক্ট করি, এবং কারো ডিফারেন্সটাকেও আমি রেসপেক্ট করি, কারণ এটা না হলে তো আপনার ফ্রিডম অফ এক্সপ্রেশন থাকবে না, এবং মাল্টিকালচারাল সোসাইটি বিল্ড আপ করা সম্ভব হবে না। আচ্ছা, অ্যাবসলিউটলি ফাইন। আচ্ছা, আপনি শুক্রবার একটা দলীয় কর্মসূচিতে বলছেন যে দিন কায়েমের চেষ্টা বা প্রচেষ্টা ঐচ্ছিক নয়, মুমিনের উপর ফরজ। আরবার আপনাদের দীর্ঘদিনের একটা স্লোগান হচ্ছে এরকম, আল্লাহর আইন চাই। এখন একটি নতুন প্রচারণা, মানে অনেক দলকেই ক্ষমতায় দেখাচ্ছে, মানে জামাত ইসলাম একটা নতুন প্রচারণা এরকম যে অনেক দলকেই ক্ষমতায় দেখা হয়েছে, জামাতকে একটিবার সুযোগ দেওয়া হোক, আপনারা যদি নির্বাচনে জিতে ক্ষমতায় যেতে পারেন তাহলে কি বর্তমান ব্যবস্থা পাল্টে কোরআন সুন্নাহ ভিত্তিক শাসন বা শরিয়া আইন, শরিয়া ব্যবস্থা চালু করবেন?
আসলে দেখেন, কোরআন সুন্নাহ ভিত্তিক মানে অনুশাসন যেটা, এটার ব্যাপারে সমাজের পারসেপশনের বিভিন্নতা আছে, ভিন্নতা আছে। আমাদের বাংলাদেশের যে সংবিধান আছে, এই সংবিধানের অনেকগুলা আর্টিকেল, অনেকগুলা ধারা উপর। প্রিয় দর্শক, এই শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। রাজনৈতিক নেতারা কিন্তু আপনি কি ভাবতেছেন সেটা কিন্তু ওনারা বোঝে ভাই, ওনারা কিন্তু অন্তর্গামী হয়ে গেছে বর্তমানে। সাধারণ মানুষের মনের কথা বলে দিচ্ছে রাজনৈতিক নেতারা, তো এখানে কি অন্তর্জামী না? যদিও এটি হারাম বলা, তারপরও আর কি বলতে এখন বাধ্য হয়েছে। সাধারণ মানুষ কি মনে মনে ভাবতেছে সেটি রাজনৈতিক নেতারা ধরে ফেলতেছে, বুঝতেছে, জানতেছে। সাধারণ মানুষের মুখের কথাটা রাজনৈতিক নেতাদের মুখ দিয়ে বলতেছে, বলার চেষ্টা করতেছে। আসলে কি তাই? সাধারণ মানুষ কি কথা বলতে পারে আজও? এই 24শে গণঅভ্যুত্থানের পরে কি সাধারণ মানুষ কথা বলা শিখছে? কি মনে হয় আপনার? আজকে রুমিন ফারহানা যেসব কথাগুলি বললেন যে উপদেষ্টা পরিষদ চেঞ্জ করার কথা, আচ্ছা আপনি একটা কথা বলেন, আপনার কি মনে হয় যে বাংলাদেশে বর্তমান যে অবস্থায় আছে, পুলিশ প্রশাসন বলেন, র্যাব, আর্মি, তো এইভাবে যদি চলে তো নির্বাচনটা কি সুষ্ঠুভাবে উঠিয়ে নেওয়া যাবে? আপনার কি মনে হয়? এবং আপনি মনে মনে যেটা ভাবতেছেন সেটা অলরেডি রাজনৈতিক নেতারা বলে দিচ্ছে আপনার মুখের কথা, এটা কি আসলেই মানে সত্য? কতটুকু সত্য? জি না ভাই, এটা একদমই সত্য না। সাধারণ মানুষের মনের কথা কখনোই রাজনৈতিক নেতারা বলতে পারে না। এই যে রুমিন ফারহানা বলল যে অতি আগ্রহ, সাধারণ মানুষের অতি আগ্রহ যে ইলেকশনটা কবে হবে, নির্বাচনটা কবে হবে, ভোট দিব। সাধারণ মানুষের এত আগ্রহ নেই। আপনাদের যে পরিমাণ রাজনৈতিক নেতাদের আগ্রহ, সাধারণ মানুষের এত আগ্রহ নেই। সাধারণ মানুষ চাইতেছে যে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এমন একজন সরকার এই দেশের ক্ষমতায় আসবে যে বাংলাদেশটাকে শান্তিপূর্ণ একটি দেশ হিসেবে গঠন করতে পারবে। তো সাধারণ মানুষের মুখের কথা কোনোদিন তারা এই বাংলাদেশে বলতে পারবে না, এটি কখনোই সম্ভব না। আপনার যদি মুখে কথা বলতে হয় তাহলে আপনাকে হতে হবে নেতা। আশা করি আপনি বুঝতে পারছেন। ভিপি নুরের আজকের কথাগুলি খুবই ভালো লাগছে। ভিপি নুর এতদিন পর সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসেছেন। আমার মাঝে মাঝে মনে হয় যে ভিপি নুর যদি প্রধানমন্ত্রী হতেন তাহলে হয়তো বা এই বাংলাদেশটা একটা সুন্দর পর্যায়ে যেত। এটা আমার ব্যক্তিগত বক্তব্য। যে আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, একটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশান চলে যায়, আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।